ওয়েলকাম ফ্রেন্ডস, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যে এমসিকিউ সিরিজ আমি শুরু করেছিলাম, তো তার 4 নম্বর ক্লাসে আমি 7 নম্বর এবং 8 নম্বর প্রশ্নের যে 12টা প্রশ্ন আছে এমসিকিউ এর, সেই প্রশ্নগুলো সমাধান করব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। আর যদি আমার অঙ্ক তোমরা ঠিকঠাক বুঝতে পারো তাহলে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করতে ভুলো না। দেখো, আমাদের প্রথম প্রশ্নটা আছে, বার্ষিক 10% সরল সুদে কোনো মূলধন দ্বিগুণ হবে কত বছরে, সেটা আমাদের বের করতে হবে। বার্ষিক সরল সুদের হার আছে 10%। তো এগুলো কিন্তু আমরা খুব সহজেই বলে দিতে পারবো যে এটা 10 বছর সময় লাগবে। দেখো, আমি তোমাদের অঙ্ক করে দেখাচ্ছি কি করে এই 10 বছর হচ্ছে। দেখো, এখানে আমরা আসল এই পি এর মান এটা তো জানি না, এটা আমি 100 ধরে নিলাম। সুদের হার আর এটা আছে আমাদের 10%। সময় কত বছর এটা আমাদের বের করতে হবে, এটা জানা নেই। আর সুদ কত আছে সেটা কিন্তু আমাদের বলাই আছে, বলা হয়েছে যে সুদে আসলে দ্বিগুণ হবে। দ্বিগুণ হওয়া মানে 200 টাকা হবে। 100 টাকা যদি আসল হয়, সুদে আসলে হবে 200 টাকা। তো এখান থেকে সুদ হচ্ছে নিশ্চয়ই 100 টাকা। 200 টাকা সুদে আসলে হয়েছে, তার থেকে আসল টাকা আমরা বাদ দিয়ে দিলাম, দিলে আমাদের থাকলো কত, 100 টাকা। এটা হলো আমাদের সুদ। তাহলে এখান থেকে সময়টা আমরা কিভাবে পাবো, আমরা লিখব টি ইজ ইকুয়াল টু 100 ইন্টু আই বাই পি আর। তাহলে এটা হলো 100 ইন্টু আই আছে দেখো 100, আর পি আছে কত, 100 আছে দেখো পি, আর এখানে সুদের হার এটা আছে আমাদের 10%। তো দেখো 3টে শূন্য কেটে গেল, তাহলে থাকলো আমাদের শুধু এই 10। তো এখানে কিন্তু আমাদের সময় হয়ে গেল 10 বছর। এটা যদি আমরা এত কিছু না লিখে করতে চাই, মানে মুখে মুখে আমি যেমন বললাম প্রথমে, তেমনটা যদি করতে চাই, তাহলে এরকমভাবে বুঝবো যে 100 টাকার 10 টাকা সুদ হতে সময় লাগে 1 বছর। এখানে যেহেতু দেখো সুদের হার আছে 10%, তাহলে 10 টাকা সুদ হতে গেলে 1 বছর সময় লাগে। এবার আমাদের সুদ হতে হবে 100 টাকা, তাই 100 টাকা সুদ হতে কত বছর সময় লাগবে? তো খুবই সহজ কথা, 10 বছরই লাগবে। 10 টাকা 1 বছরে হচ্ছে, তাহলে 100 টাকা হতে 10 বছর সময় লাগবে। এইভাবে আমরা মুখে মুখেও করে নিতে পারি এটা। 2 প্রশ্নটা আছে দেখো, কোনো মূলধনের 1/20 অংশ বার্ষিক সুদ হবে যখন সুদের হার, অপশানগুলো দেওয়া আছে, এর মধ্যে কি হবে আমাদের বলতে হবে। তো কি বলা হয়েছে, কোনো মূলধনের 1/20 অংশ বার্ষিক সুদ হবে, তাহলে সুদের হার কত হতে হবে? দেখো, এখানেও আমরা কিন্তু এই আসল ধরে নিচ্ছি 100 টাকা। সময়টাকে আমরা নিচ্ছি 1 বছর। এটা বছরের হিসাব করতে হবে, তো সময় আমরা 1 বছর নিলাম। দেখো, এখানে বলা হয়েছে যে কোনো মূলধনের বার্ষিক সুদ হয়েছে কত, 1 বছরের সুদ হয়েছে 1/20 অংশ, মানে আসলের 1/20 অংশ। তাহলে আমরা সুদ কত লিখব, সুদ আই ইজ ইকুয়াল টু, এটা আসল ছিল আমাদের 100 আর 1/20 অংশ, 100 আর 1/20 অংশ, তাই আমরা লিখলাম 100 গুণ 1/20। তো এটা কাটাকুটি করলে আমরা পাই কত, 5 টাকা। এখানে 20-র সঙ্গে 100 কেটে গিয়ে 5 আছে, তো সুদ হলো 5 টাকা। এটা হচ্ছে 1 বছরের সুদ 5 টাকা। খেয়াল করো, 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা, তার মানে এটাই তো সুদের হার। তাই আমাদের সুদের হার হলো কত, 5%। 100 টাকায় 1 বছরে যত টাকা সুদ হয় সেটাকেই বলা হয় বার্ষিক সুদের হার। তো আমাদের বার্ষিক সুদের হার কিন্তু 5%। বি দাগেরটা হলো আমাদের উত্তর। এবার 3টা আছে দেখো, ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ হলে নিচের যেগুলো দেওয়া আছে এর মধ্যে কোনটা ঠিক। তো এখানে একটা খেয়াল করো, আমরা তো জানি যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত হয় তখন যখন x এর সর্বাধিক ঘাত হয় 2। তো এই সমীকরণটা দ্বিঘাত থাকতে হবে, তার জন্য শর্ত হলো যে এই অংশটা আমাদের থাকতে হবে, এই অংশটা 0 হলে চলবে না। যদি এখানে এর মান 0 হয়, তো 0 ইন্টু x² করে দিলেও তো 0 হয়ে যাবে, x² তো থাকবে না, আর তখন থাকবে শুধু bx প্লাস c, মানে x² না থাকলে এটা হয়ে গেল তখন একঘাত সমীকরণ। তাই এইখানে যে a আছে, এই এর মান 0 হওয়া চলবে না। এর মান যদি 0 হয় তাহলে সমীকরণটা দ্বিঘাত সমীকরণ থাকে না। তাই আমাদের শর্ত হলো a নট ইজ ইকুয়াল টু 0।
তো এখানে আমাদের উত্তর হলো সি দাগেরটা। 4এরটা আছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইজ ইকুয়াল টু 10। সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে কের মান কত? দেখো সমীকরণটা লিখে নিচ্ছি আমি, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইজ ইকুয়াল টু 10, এইটা আছে। তো এই যে সমীকরণটা আমরা লিখলাম, এটাকে আমরা মানে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারে লিখে নেব, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এই আকারে লিখে নেব। তো কি করছি তাহলে, এটা লিখলাম এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস, দেখো এই দুটো আছে এখানে ধ্রুবক পদ, তো আমি ধ্রুবক পদটা এক জায়গায় করে নিচ্ছি, কে মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0, প্লাস 10টা আমি বাদিকে নিয়ে আসলাম, তো এটা হয়ে গেল কে মাইনাস 10। এখন এই অংশটা হলো সি, এখানে সি হলো কে মাইনাস 10, বি হলো -3, আর এর মান আছে 1। আমি যদি এই সমীকরণটার সঙ্গে তুলনা করি, এটা তো আমাদের সাধারণ সমীকরণ, এক্স স্কোয়ারের সহগ যেটা সেটা হলো আমাদের 1, তাই এর মান হলো 1। আবার এক্সের সহগ আছে বি, এখানে এক্সের সহগ আছে -3, তাই এখানে আমাদের বি এর মান হলো -3। আর দেখো সি যেটার সঙ্গে কোনো এক্স নেই, ধ্রুবক পদ, সেই পদটা আছে এখানে কে মাইনাস 10। এখানে বলা হয়েছে যে সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2। এখন বীজদ্বয়ের গুণফলের যে সূত্র সেটা আমরা জানি, যে দেখো আমি লিখে নিলাম বীজদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু -2। তোমাদের কিন্তু এত কিছু লিখে করার দরকার নেই, এমসিকিউ বেশি কিছু লিখতে হয় না। তাহলে বীজদ্বয়ের গুণফল হচ্ছে সি বাই এ, খেয়াল করো সি বাই এ। তো এখানে সি আছে আমাদের কে মাইনাস 10, আর এ আছে, দেখো এ আছে এক্স স্কোয়ারের সহগ মানে 1, তো এটা ইজ ইকুয়াল টু -2 আছে। এখান থেকে কে এর মান কত আমাদের বের করতে হবে, তাহলে কে ইজ ইকুয়াল টু এখানে আছে -2 ডান দিকে, নিচে 1 আছে, 1টার লেখার দরকার নেই আমাদের। তো -10টা ডান দিকে নিয়ে গেলে এটা হলো +10, তাহলে 10 - 2 মানে 8। তাহলে উত্তর হয়ে গেল আমাদের কে ইজ ইকুয়াল টু 8, তার মানে এ দাগেরটা আমাদের উত্তর। এবার 5এরটা আছে দেখো, 3টি অসমরেখ বিন্দু দিয়ে কটি বৃত্ত অঙ্কন করা যায়? 3টি অসমরেখ বিন্দু মানে 3টে বিন্দু যদি একই সরলরেখায় না থাকে, একটা নির্দিষ্ট বৃত্ত আঁকতে গেলে আমাদের মিনিমাম 3টে বিন্দুর প্রয়োজন হয়। বুঝতে না পারলে আমি আর একটু বলি, যেমন দেখো একটা সরলরেখা, একটা বিন্দু দিয়ে যদি আমরা সরলরেখা আঁকতে যাই, তাহলে কিন্তু আমরা অসংখ্য সরলরেখা আঁকতে পারি না, প্রচুর সরলরেখা এখান দিয়ে আমরা আঁকতে পারি। কিন্তু যদি বলা হয় যে দুটো বিন্দু আমাদের দেওয়া হয়, এই দুটো বিন্দুর মধ্যে দিয়ে আমাদের সরলরেখা আঁকতে হবে, তো এই দুটো বিন্দুর মধ্যে একটা সরলরেখা ছাড়া অসম্ভব, এই একটাই সরলরেখা এখান দিয়ে আমরা আঁকতে পারি, এর বেশি আমরা পারবো না। তাহলে একটা নির্দিষ্ট সরলরেখা আঁকতে গেলে যেমন দুটো বিন্দুর প্রয়োজন হয়, একটা নির্দিষ্ট বৃত্ত আঁকতে গেলে 3টে বিন্দুর প্রয়োজন হয়। তো এই 3টে বিন্দু দিয়ে একটা নির্দিষ্ট বৃত্ত আঁকা যায়, তার বেশি কিন্তু আঁকা যায় না। 6টা আছে, একই চাপের উপর বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কত গুণ হবে সেটা আমাদের বলতে হবে। দেখো একই চাপের উপর বলতে একটা বৃত্ত আমরা নিচ্ছি, তো এই একটা বৃত্তচাপ নিলাম, আমি যে কোনো একটা বৃত্তচাপ নিলাম, এটা কেন্দ্র আছে, তো কেন্দ্রস্থ কোণ হচ্ছে এটা, মানে এই বৃত্তচাপের উপর কেন্দ্র পর্যন্ত আমি টানলাম, সরলরেখা টানলাম, তো যে কোণটা এখানে পেলাম এটা হলো কেন্দ্রস্থ কোণ। আর পরিধিস্থ কোণ হচ্ছে পরিধি অবধি যে কোণ আমরা আঁকতে পারি সেটা হলো পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। তাহলে এই দুটো কোণের মধ্যে সম্পর্ক হচ্ছে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এখানে আমাদের যে প্রশ্নটা করা হয়েছে যে একই চাপের উপর বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কত হবে, তো বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে, কারণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাহলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। এবার আমাদের 8 নম্বর প্রশ্নে যে 6টা প্রশ্ন আছে সেগুলো সলভ করব। তো দেখো আমাদের প্রথম প্রশ্নটা আছে, বার্ষিক R% সুদের হারে আর বছরের সুদের পরিমাণ আসলের 1/9 হলে আর এর মান কত? দেখো এখানে আসলের পরিমাণ কত তা তো আমাদের বলা নেই, আমরা ধরে নিলাম আসল ইজ ইকুয়াল টু x টাকা। এরপরে দেখো সময়টা আমাদের দেওয়া আছে আর বছর, তাহলে সময়ের জায়গায় বসাবো আর বছর। বার্ষিক সুদের হার বলা আছে R%, আমি এটা ক্যাপিটাল আর ধরে নিয়েছি, তো এই ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু স্মল r%। আর দেখো সুদ বলা আছে, সুদ হয়েছে আসলের 1/9, তো এখানে আসল আছে x টাকা, তো x এর 1/9 মানে x/9 টাকা,
এটা হলো সুদ। এবার দেখো এগুলোর মধ্যে যা সম্পর্ক সেটা আমরা লিখি। পিটিআর ইজ ইকাল টু 100i, এগুলোর মধ্যে সম্পর্ক হলো পিটিআর ইজ ইকাল টু 100i। এই আরটা আমি বড় হাতে ধরেছি, তাই এখানে বড় আর লিখব। এবার দেখো পি এর মান আছে আমাদের কত, এক্স আছে, টি আছে কত, টি আছে আর, তাহলে টি এর জায়গায় আর বসলাম। ক্যাপিটাল আর, দেখো এই ক্যাপিটাল আর এটার মানও কিন্তু আমাদের দেওয়া আছে আর, ইজ ইকাল টু 100i। তো 100 ইন্টু আই মানে আইয়ের জায়গায় আমরা বসাচ্ছি কত, সুদ x/9, তো ইট ইজ ইকাল টু বসালাম আমরা x/9। খেয়াল করো সবগুলোই তো গুণ আকারে আছে দুদিকে, আর এই যে এক্স আছে দুদিকেই এক্স কেটে গেল, গিয়ে বাদিকে আমার আছে কত, r², আর ডান দিকে আছে 100/9। তাহলে এখান থেকে আমরা আর এর মান পেয়ে গেলাম √100/9, তার মানে 10/3, 10/3%। আর 10/3 মানে হলো 3.13%, 3.13%। তো এটাই হলো আমাদের উত্তর, তার মানে এ দাগেরটা হলো আমাদের উত্তর। এবার দেখো আমাদের 2 প্রশ্নটা আছে, রাম XY টাকা 9 মাসের জন্য এবং রহিম X² টাকা 6 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করলো। লভ্যাংশ তাদের মধ্যে যে অনুপাতে বণ্টিত হবে সেটা কত তা আমাদের বের করতে হবে। তো এখন খেয়াল করো যে রাম XY টাকা রেখেছে কত, 9 মাসের জন্য। তো 9 মাসের জন্য XY টাকা রেখেছে, তার মানে ওর মূলধন হলো 9 ইন্টু XY। আর দেখো রহিম 6 মাসের জন্য রেখেছে X² টাকা, তাহলে 6 মাসের জন্য তাই 6 X² টাকা। তাহলে এখানে হলো রামের XY টাকা 9 মাসের জন্য আর রহিমের X² টাকা 6 মাসের জন্য রেখেছে। তো এই দুটো অনুপাত করলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। দেখো XY দুদিকেই আছে, দুদিক থেকে XY যদি আমরা কেটে দিই তাহলে এখানে আমাদের থাকছে 9:6x। এরপরে কি হচ্ছে, এরপরে দেখো 3 দিয়ে দুটোকেই ভাগ করে যাচ্ছে, তো এটা হলো 3:2x। এটাই কিন্তু আমাদের উত্তর। তাহলে 3:2x অনুপাতে তাদের মধ্যে লভ্যাংশ বণ্টিত হবে। মূলধনের যা অনুপাত লভ্যাংশের অনুপাত কিন্তু সেই একই হয়, তো মূলধনের অনুপাত এখানে যা হলো লভ্যাংশের অনুপাতেই একই হবে, তাই বি দাগেরটা হলো আমাদের উত্তর। এবার 3-এরটা আছে দেখো, ax² - bx + c = 0, যেখানে a ≠ 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে নিচে যে শর্তগুলো দেওয়া আছে এর মধ্যে কোনটা ঠিক সেটা আমাদের বলতে হবে। তো যে সমীকরণটা দেওয়া আছে সেটা হলো ax² - bx + c = 0, যেখানে a ≠ 0, এই আছে সমীকরণটা। তো সমীকরণের বীজদ্বয় বাস্তব আর সমান হওয়ার জন্য যে শর্ত সেটা হলো, দেখো একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব আর সমান হওয়ার জন্য যে শর্ত সেটা হলো নিরূপকের মান হতে হয় 0। সমীকরণের যে নিরূপক হয়, নিরূপকের মান যদি 0 হয় তাহলে সমীকরণের বীজদ্বয় বাস্তব হয় আর সমান হয়। তো এবার দেখো কোনো একটা সমীকরণের নিরূপক হলো b² - 4ac। b² - 4ac এটা হলো কোনো একটা সমীকরণের নিরূপক। তাহলে আমাদের এখানে নিরূপক কী হবে, নিরূপক হবে b² - 4ac, এটাই লিখব। তো b এর জায়গায় এখানে আমাদের আছে -b, তো -b² বসালাম, -4ac, 4 এর জায়গায় a, c এর জায়গায় c, এগুলো সব ঠিকঠাকই আছে, তো আমরা বসিয়ে দিলাম = 0। এবার দেখো এটা হলো b² = 4ac, 4ac-টিকে আমরা ডান দিকে নিয়ে নিয়েছি। তাহলে c এর মান হলো এখানে আমাদের b²/4a, c এর সঙ্গে এখানে 4a গুণ ছিল, তো 4a দিয়ে এটা ভাগ হয়ে গেল। তাহলে আমাদের উত্তর হবে ডি এরটা, দেখো ডি এর অপশানটাই আমাদের উত্তর। এবার 4-এরটা আছে দেখো, a + b = b + c = c + a = 6:7:8, এবং a + b + c = 14 হলে c এর মান কত। দেখো আমাদের শর্তটা লিখে নিই, a + b = b + c = c + a, এটা আছে 6:7:8। দেখো এখান থেকে আমরা ধরে নিলাম যে a + b = 6k, b + c এটা আমরা ধরলাম 7k। দেখো এই যে অনুপাতগুলো আছে প্রত্যেকটার সঙ্গে আমরা একটা সাধারণ সংখ্যা গুণ করে নিচ্ছি, যেটা হলো k, একটা ধ্রুবক সংখ্যা গুণ করছি আমরা। তো প্রথমটা 6k, পরেরটা হবে 7k, তারপরটা 8k। তো
এইভাবে আমাদের সি প্লাসে এটা ইকুয়াল টু আমরা লিখব কত 8k। এবার দেখো আমরা সবগুলো যোগ করে দিচ্ছি। সবগুলো যোগ করে দিলে কি পাই, এখানে এ আছে দুটো, বি আছে দুটো, সি আছে দুটো। তো এগুলো সব যোগ করলে এটা হবে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু, এগুলো সব যোগ করলে পাচ্ছি কত 8 6 14 আর 7 21k। এবার খেয়াল করো এ প্লাস বি প্লাস সি তার মান তো আমাদের দেওয়া আছে 14, তাই এটা আমরা লিখলাম এখানে 2 গুণ 14 সমান সমান 21k। তাহলে এখান থেকে আমরা কে এর মান কি পেয়ে যাচ্ছি, কে ইজ ইকাল টু, দেখো এখানে 14 দুগুণে 28 আর কে এর সঙ্গে 21 ছিল, 21 নিচে চলে এলো, তো 7 দিয়ে কাটলে এটা হলো 4 7 28 3 7 21, তাহলে কে এর মান হলো আমাদের 4/3। এবার খেয়াল করো এখানে যে আমাদের আছে এ প্লাস বি ইজ ইকাল টু 6k, আমরা এই এ প্লাস বি এর মানটা বের করে নিচ্ছি। এ প্লাস বি ইজ ইকাল টু 6 ইন্টু কে এর মান আছে 4/3, তো 4/3 বসিয়ে দিলাম, এটা কেটে গিয়ে হলো 3 দুগুণে 6, তাহলে 4 দুগুণে 8, তাহলে এ প্লাস বি এর মান কত হলো 8। এইবার আমাদের যেটা দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু 14, এইখানটাতে আমরা এ প্লাস বি এর মান যে 8 সেই 8 বসিয়ে দিলাম, তাহলে 8 প্লাস সি ইজ ইকাল টু 14, তাহলে এখানে হয়ে গেল সি ইজ ইকাল টু 14 মাইনাস 8 ইজ ইকাল টু 6, তাহলে আমাদের উত্তর হলো 6। এর আগেরটা হলো আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছো তোমরা। দেখো এবার 5 অঙ্কটা আছে, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ও বৃত্তের কেন্দ্র হলে ডিসি চাপের উপর অবস্থিত একটি বিন্দু পি এবং কোণ বিওডি ইজ ইকাল টু 160 ডিগ্রি হলে কোণ বিপিডি এর মান কত। তো এখানে আমরা ছবিটা এঁকে নিই আগে, তাহলে সহজে অঙ্কটা বুঝতে পারবে। দেখো বলা হয়েছে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যে বৃত্তের কেন্দ্র হলো ও। দেখো আমরা এখানে প্রথমে একটা বৃত্ত এঁকে নিলাম, যে বৃত্তের কেন্দ্র আছে ও বিন্দুতে। দেখো এখানে আমরা একটা বৃত্ত এঁকে নিয়েছি, আমি 4টে বিন্দু এখানে ঠিক করে নিলাম। আর এখানে যে চতুর্ভুজটা বৃত্তস্থ যে চতুর্ভুজটা হলো আমাদের এবিসিডি, তো আমরা এবিসিডির চতুর্ভুজটা এঁকে নিচ্ছি। এখানে বলা হয়েছে যে ডিসি চাপের উপর একটা বিন্দু আছে পি, তো ডিসি চাপ এটা ডি থেকে সি, এই চাপের মধ্যে একটা বিন্দু এখানে আছে আমাদের পি বিন্দু। এবার বলা হচ্ছে যে কোণ বিওডি ইজ ইকাল টু 160 ডিগ্রি হলে কোণ বিওডি, খেয়াল করো আমরা ওডি আর ওবি যুক্ত করছি, তাহলে বিওডি কোণ হলো আমাদের এটা, এই কোণটার মান দেওয়া আছে কত 160 ডিগ্রি। এটা যদি হয় তাহলে বিপিডি কোণের মান কত। বিপিডি আমরা এখন ডিপি আর বিপি যুক্ত করব, ডিপি যুক্ত করলাম, বিপি যুক্ত করলাম, তো এই কোণটার মান আমাদের বের করতে হবে এটা কত। দেখো এখানে দেওয়া আছে এই কোণটা হলো 160 ডিগ্রি, তাহলে এই কোণটার মান কত। এবার খেয়াল করো নিচে এই যে বৃত্তচাপটা আছে আমাদের বিএডি, যে বৃত্তচাপটা আছে এই চাপের উপর দেখো এটা হলো কেন্দ্রস্থ কোণ, ও তো কেন্দ্র, আর এটা পরিধির উপরে অবস্থিত যে কোনো একটা বিন্দু হলো পি। তাহলে এই যে কোণটা উপরের কোণটা, এই কোণকে বলবো আমরা বৃত্তস্থ কোণ। তাহলে এটা হলো কেন্দ্রস্থ কোণ আর এটা হলো বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। এখন এই দুটো কোণের মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক হলো কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, তাহলে এই কোণটা এই কোণের ডাবল হয়। এখন এই কোণের মান দেওয়া আছে আমাদের 160 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে, এটা নিশ্চয় হবে 160/2, তার মানে 80 ডিগ্রি। তাহলে আমাদের বিপিডি এই কোণের মান কিন্তু হবে 80 ডিগ্রি। দেখো এখানে অপশান আছে 80 ডিগ্রি তো একটা আছে, আর আরেকটা অপশান আছে দেখো 80 ডিগ্রি বা 100 ডিগ্রি। তো এখন দেখব আমরা যে এই কোণটার মান কি 100 ডিগ্রিও হতে পারে, এটা দেখব। দেখো এখানে যে ছবিটা আমরা এঁকেছিলাম এই একই ছবি আমরা আবার একটা এঁকে নিচ্ছি, নিয়ে এই যে পি বিন্দুটা নিয়েছিলাম আমরা, এখানে বলা হয়েছে ডিসি বৃত্তচাপ। এখন একটা বৃত্তের যে ডিসি বৃত্তচাপ, এটা ছিল আমাদের ডি বিন্দু, এটা সি বিন্দু, তো ডিসি বৃত্তচাপ এই পাশেও হতে পারে, এটাও হতে পারে, উপচাপ বা অধিচাপ যে কোনোটা হতে পারে। এখানে তো সেইভাবে বলা নেই, তাই ডিসি বৃত্তচাপ বলতে
আমরা প্রথমে তো এই পাশে নিয়েছিলাম, এখন আমরা এই দিকে পি বিন্দুটা নেব, নিয়ে দেখব যে 100 ডিগ্রি হতে পারে বা পারে না সেটা দেখব আমরা। তো ছবিটা আমরা এঁকে নিয়েছি, দেখো ABCD প্রায় একই রকমই একটা ছবি আমরা এঁকেছি এখানে। এটা ছিল আমাদের ও বিন্দু। তো দেখো এই কোণটা আছে কত, 160 ডিগ্রি। আর যে পি বিন্দু বলা হয়েছিল ডিসি চাপের উপরে অবস্থিত বিন্দু পি, সেই বিন্দুটা আমরা এখানে নিয়ে নিলাম, পি বিন্দুটা আমরা নিচে নিলাম। এবার দেখো এখানে আমরা বিপি আর ডিপি দুটোই যুক্ত করলাম। এবার এই ক্ষেত্রে খেয়াল করো, এইটা যদি হয় 160 ডিগ্রি, তাহলে এই পাশে যে কোণ, এই কোণটার মান কিন্তু হবে 200 ডিগ্রি। কারণ একটা বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ থাকে, তার মধ্যে আমাদের নিচের এই যে কোণটা এটা দেওয়া ছিল আমাদের 160 ডিগ্রি, তাহলে এই কোণটার মান হবে 200 ডিগ্রি। এবার এটা যদি হয় 200 ডিগ্রি, এটা হলো কেন্দ্রস্থ কোণ, মানে বিওডি। এখানে যে প্রবৃদ্ধ কোণ তৈরি হয়েছে, মানে 180 থেকে বড় যে কোণ তৈরি হলো 200 ডিগ্রি, এটা হলো প্রবৃদ্ধ কোণ। তো এই বিওডি মানে প্রবৃদ্ধ বিওডি কোণ যেটা হলো তার মান হয়েছে 200 ডিগ্রি। আবার এই একই দেখো বিসিডি, এই যে বৃত্তচাপ, তার উপরে বৃত্তস্থ কোণ কিন্তু এইটা বিপিডি। তাহলে কেন্দ্রস্থ কোণ যদি হয় 200 ডিগ্রি, এই কোণটা নিশ্চয়ই হবে 200/2, 200/2, তার মানে এটা হলো 100 ডিগ্রি। তাহলে খেয়াল করো এখানে কিন্তু আমাদের 80 ডিগ্রিও উত্তর হতে পারে, 100 ডিগ্রিও উত্তর হতে পারে, তাই এখানে আমাদের উত্তর হবে ডি এরটা। এবার আমাদের 6 প্রশ্নটা আছে যে ও কেন্দ্রবৃত্তে এবি ও সিডি যা দুটির দৈর্ঘ্য সমান, কোণ এ ও বি = 60 ডিগ্রি হলে সিওডি কত হবে? তাই তো আমরা সবাই জানি এ ও বি আর সিওডি দুটো সমান হবে। এর আগেও আমরা 2-3টে প্রশ্নে এটা সমাধান করেছি যে এই দুটো কোণের মান কিন্তু সমান হয়। দেখো তাও আমি দেখাচ্ছি একবার, যে ও কেন্দ্র একটা বৃত্ত যেখানে সমান দৈর্ঘ্যের দুটো জ্যা আছে, একটা হলো এবি, একটা সিডি। তো আমি এটার নাম দিলাম এবি, নিচেরটার নাম দিলাম সিডি। এটা সমান্তরাল হতেও পারে নাও হতে পারে, আমি সমান্তরাল করে রেখেছি। তো সমান্তরাল এটা হতেও পারে বা নাও হতে পারে, সমান্তরাল নিয়ে কিন্তু এখানে কোনো প্রশ্নই নেই। যাই হোক, এখানে বলা হচ্ছে যে এ ও বি যদি 60 ডিগ্রি হয়, এ ও বি এই দুটো যুক্ত করলাম, তো এই যে কোণটা এটা হলো আমাদের 60 ডিগ্রি। তাহলে বলা হচ্ছে সিওডি কত, সিওডি এটার মান কত? তো এটা যত হবে এটা কিন্তু ততই হবে বন্ধু, এটা 60 ডিগ্রি হবে। তো আমাদের 6 দাগের উত্তর হলো 60 ডিগ্রি, তার মানে সি এরটা। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমি তোমাদের জন্য আরও ভিডিও বানাতে উৎসাহিত হই। ধন্যবাদ সবাইকে।